এই আবেগেই আমাদের পুজোটা গড়ে ওঠে। এবং আমাদের বলতে গেলে এসআইপি ভেঙে টাকা দিয়ে পুজো করছি, কলকাতার বেসিক সিস্টেম এটাই। আচ্ছা, তুমি তো একটু মানে বোঝাও। আজকের ডেটে দাঁড়িয়ে রেমুনারেশন বেসড কাজই ম্যাক্সিমাম শিল্পীরা করে। আমরা এক্সেসিভলি বাজেটটা এনহ্যান্স করতে পারি না, পারবে না। কারণ আমাদের ওপেন বাজেট দেওয়ার মতন ঠিক, ক্ষমতা নেই। ঠিক। দেখো বেসিক্যালি যেই পুজোগুলো আমরা দেখে এসছি, হ্যাঁ, যারা ওপেন বাজেট দিয়ে এই এসছে, ওপেন বাজেটটা একটু বোঝাও। ওপেন বাজেট ইন দ্য সেন্স পয়সার কোনো লিমিট নেই। আমাদের তো সেই ব্যাকআপটা নেই। আমরা তো অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিক একেবারে একটা ক্লাব। আর একটা ক্লায়েন্টের কাছে আমরা গেলাম কর্পোরেট ব্রোশিওর নিয়ে, সে আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে টাইম দিয়ে রেখেছে, তার কাছে আমরা বসে রয়েছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে এসে বলছি যে বস বেরিয়ে গেছেন, আজকে হবে না। যে অ্যাড সিন্ডিকেটেরই কি ফল এটা? অবশ্যই তাই। আমাদের মতন পুজোগুলো আজকের ডেটে দাঁড়িয়েও এই জায়গাতেই পড়ে রয়েছে, কারণ হচ্ছে গিয়ে এজেন্সিগুলো কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হয়ে কোনো জায়গায় বেশি করে তাদেরকে দিতে হতো বা হয়েছে। এজেন্সি কি ওই ক্লাব সংগঠক যারা অলরেডি অনুপ্রাণিত, এজেন্সিও কি অনুপ্রাণিত থাকে? সেই লিঙ্ক আপে ওরা সব পেয়ে যাচ্ছে। নিশ্চয়ই তাই। পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সোমনাথ তামলি, যে পল্লীউন্নয়ন সমিতিকে পল্লীউন্নয়ন সমিতি আবার করে দেখিয়েছে, ফার্স্ট কাজ ফার্স্টবারই ও শর্টলিস্ট হয়েছে। দারুণ, দারুণ। 2021, 2022 পরপর 2 বছর, এবং 6 লাখ এবং 7.5 লাখ হচ্ছে আমাদের দুটো বছরের দুটো বাজেট ছিল। একটা ওই লোহার জং পড়া কাজের থেকে বেরিয়েছে একটা আই সুতিং কাজ, নান্দনিক কাজ, কালারফুল কাজ, সবার ভালো লেগেছিল। আচ্ছা, লোহার জং পোড়া কাজ বলতে কি বললে একটু বলো। ফোরামের গত বছর কমিটি হওয়ার পর, ফ্রেশলি কমিটি আসার পর যথেষ্ট মানে পরিষ্কারভাবে ফোরাম কাজ করছে এখন। আচ্ছা, তোমার ফেসবুক পেজ থেকে ওই এই বাংলা দুর্গার দিয়েছিলে? না, ক্যাম্পেইনটা কি ছিল? সেটা তো শুনেছিলাম ভোটের আগে কোনো রকমভাবে একটা ক্যাম্পেনিং হয়েছিল কোনো রাজনৈতিক ইন্টেনশন নিয়েই, বাট আর যখন ডিলিট হলো তখন তুমি কি মনে করছিলে? সেটাও তো বিশাল মানে একটা হাস্যকর টাইপের। আর 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 হাস্যকর কখন মনে হচ্ছিল যখন ওই লোকগুলো তাদেরকেই আবার দেখছি যে ফোরামের ব্লাড ডোনেশন রিসেন্ট হলো, বিভিন্ন রকমভাবে তাদের এনগেজমেন্ট দেখলাম, বিভিন্ন অ্যাক্টিভ রকম। তৎকালীন মানে আমাদের বর্তমান সরকারের পদাধিকারীরা এসছেন, তাদের সাথে দাঁড়িয়ে সেলফি তোলা, ছবি তোলা। আমাদের দুর্গাপুজোর যে অস্কার বলা হয়, এশিয়ান ফিল্মস, আমরা শর্টলিস্ট হয়েছিলাম। ভবদার পুজো কিন্তু সেবার শর্টলিস্ট হয়নি। কালার পুতুল কাজটা কে বানিয়েছিল? দুটো ক্লাবই আমরাও করেছিলাম। আমাদের কাজে করেছিল গোপাল দা বলে, তারকনাথ দাস, আমাদেরই লোকাল শিল্পী। আচ্ছা, তারকনাথ দাস, উনি কলেজের একজন প্রফেসর ছিলেন। 2005 সালে আমাদের পুজোর যা বাজেট ছিল, নাকতলারও পুজোর কিন্তু সেম বাজেট ছিল। মানে বলছো পার্থদা এসে পরে আমরা পুজো পাগলদের নিয়ে অনুষ্ঠান কন্টিনিউ চলছে। আপনারা দেখেছেন কারো 80 বছর, কারো 70 বছর, এইভাবে আমরা তাদেরকে আনছি, কারণ তাদের এক্সপিরিয়েন্সেই তো পুরো পুজোকে অর্গানাইজ করতে তাদের বয়সও চলে যায় অ্যাকচুয়ালি। তো অনেক দিন ধরে তাদের অভিজ্ঞতা, বিভিন্ন পরিস্থিতি, প্রতিকূল অনুকূল সমস্ত কিছু নিয়ে তারা পুজো পাগল ট্যাগটা পায়। প্রচুর জীবনে স্যাক্রিফাইস থাকে। এবার আমরা এই মুহূর্তে যে পুজো সংগঠকের কাছে এসছি, আমার মনে হয় যতজন আমরা নিচ্ছিলাম মানে ইন্টারভিউ, তাদের কারো হাফ বা হাফের হাফ বয়সের একজন পুজো সংগঠক। কি করে এত কম বয়সে পুজো সংগঠক পুজো পাগল হলেন, এটা আমাদের কাছেই মানে অবাক করা যে কি করে এত কম বয়সে সে এই জায়গাটা নিল। আমরা এখন আছি পশ্চিম পুটিয়ারির পল্লী উন্নয়ন সমিতিতে, এবং যিনি ক্লাব উদ্যোক্তা আছেন, সংগঠক আছেন, তিনি শুভম। নমস্কার শুভম। নমস্কার দাদা। সবথেকে বড় প্রশ্ন থাকবে আমার নিজেরও, সত্যি এটা প্রশ্ন, যে এই বয়সে পুজো পাগল, তাহলে এটা তো তোমাদের যারা পুজো ভালোবাসে, এটা তো অনেক বড় প্রাপ্তি যে পুজো পাগল এত সিনিয়র মানুষগুলোর কাছে তোমার নামটা উঠে আসে। আমি জানতে চাইবো তোমার সেই জার্নি, যেখানে তুমি আসলে ঢুকলেই কবে, আর এত মানে খিদে পুজোর, এত নেশা কি করে হলো? আসলে আমাদের পুজোর পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারি এবছর ৭২তম বর্ষ। আমাদের বাড়ি হচ্ছে একেবারে ক্লাব লাগোয়া, মানে আমি জন্ম থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে আমার ওই ঘুম ভাঙে হচ্ছে ঢাকের বাদ্যি শুনে,
এবং রাতে ঘুমাতে যাই হচ্ছে একদম ক্লাব থেকে মা দুর্গাকে দর্শন করে বা দেখে লাইন দেখে ছোটবেলা থেকে যেভাবে আমরা পুজোটা কাটিয়ে এসছি। ঠিক। তো ছোটবেলা তো ঠাকুর দেখতে সেভাবে যেতাম না, এখন একটু ওই বা 10-12টা পুজো 15টা পুজো রাত্রেবেলা একটু বন্ধুরা মিলে 1-2 দিন হয়তো যাই। ছোটবেলা থেকেই মানে ভালোবাসা রয়েছে পুজোর প্রতি, কারণ আমার বাবার জন্য আমার বাবা ডেডিকেটেডলি পুজোটা ভালোবাসে, সেও এখনো পুজোর সাথে জড়িত। বাবার বয়স প্রায় 70-এর উপর, 72-এর কাছাকাছি আমার বাবার বয়স। তাকে এখনো দেখি ডেডিকেটেডলি খেটে যেতে, কোর্ট থেকে এসে মাঠে যেতে ভোগের জন্য, এবং সে ডেডিকেটেডলি পুজোটাই ভালোবাসে। মানে আমরা থিম নিয়ে কি মাথামাতি করছি, কি পুরস্কার পাচ্ছি সেটা খবর নিয়ে আনন্দ করে, ভালোবাসে, সব ঠিক, বাট ঠিক, ঠিক। পুজোটাকে উনি পুজোর মতন করে দেখেন। আমার বাবার সাথে তারই বয়সে আরো বয়োজ্যেষ্ঠরা রয়েছেন। ঠিক। আমার পাড়া, আমাদের পুজোটা যে একদম পাড়াগতভাবে পুজোটা হয়, একদমই। কোনো এখানে বা কারুর ইনফ্লুয়েন্স নেই। আমাদের নিজেদের পকেটের টাকায় আমরা পুজো করে এসছি, আগামী দিনেও আমরা সেইভাবেই পুজোটা করব। তো এই জায়গা থেকেই আস্তে আস্তে করে, এবং আমাদের ক্লাবের একটা ভালো দিক রয়েছে যে আমাদের সিনিয়ররা সবাই আমাদের মাথার উপরে রয়েছে, কিন্তু কেউ পদ আঁকড়ে ধরে রাখে না। বাহ! এইটা তাদের কাছে আমরা মানে সবাই তারা শ্রদ্ধের জায়গায় ঠিক। কুর্নিশ জানাই তাদেরকে, কারণ তারা পদ ছেড়ে দেয় এবং তারা বিশ্বাস করে যে ক্লাবের উন্নতিতেই আমাদের উন্নতি, আমাদের অঞ্চলের উন্নতি, আমাদের গর্ব, আমাদের ক্লাব। তো সেইভাবেই এগিয়ে চলেছি পুজোটাকে ভালোবেসে। 12-13 বছর হয়ে গেল পুজোর দায়িত্ব নিয়ে। নট অনলি আমি মানে কোনোভাবেই বলবো না যে আমার জন্যই পুজোটা হচ্ছে বা আমি সব পুজোর। আমি একেবারেই সেটা বিশ্বাস করি না, কারণ আমি সবসময় বিশ্বাস করি টিম ওয়ার্কে। আমাদের এই টিমে মোটামুটি 10-15 জন 20 জন অ্যাক্টিভ আমাদের মতন বয়সের, এবং সাথে আমাদের সিনিয়রদের আশীর্বাদ রয়েছে, আমরা সেই নিয়েই এগিয়ে যাই। তো এইভাবেই চলছে আর কি। আচ্ছা, আমি জানতে চাইবো তোমার এই মুহূর্তের বয়স কত? আমার এই 30 চলছে। 30। হুম। আর শুরু করেছো বলছো তুমি মোটামুটি 12 বছর হয়ে গেল বলছো। 10-12 বছর। সবে এইচএস উচ্চ মাধ্যমিক। তো তার মানে হচ্ছে তোমার একদম, 18 বছর বয়সে, তাই একদম, তো? একদম। মানে সেই থেকেই, তার আগে থেকে হয়তো পুজোয় বা ইনভলভ, চাঁদা কাটতে যাই, কি দাদারা বলল, কাকুরা বলল ওখান থেকে একটু গিয়ে ওইটা নিয়ে আয়, ওখান ঠিক। থেকে এই জিনিসটা একটু করে দে। সেসবগুলো করতাম। বাট দায়িত্ব নিয়ে করছি মোটামুটি 18 বছর বয়স থেকে। তো 18 বছর বয়স থেকে কি মানে তখন সেক্রেটারির পদ নাকি ওগুলো? 20 বছর বয়সে 20 সেক্রেটারি। বছর বয়স। এবার আমি যেহেতু এতদিন ধরে যাদের ইন্টারভিউ নিচ্ছিলাম, তারা হলো সিনিয়র। তোমার আবার পুজোকে দেখার আঙ্গিক একটু আলাদা। আমি তোমার চোখে সমস্ত কিছু বোঝার চেষ্টা করব। পুজোতে কি বেনিফিটস রয়েছে, মানে কাজ করতে গিয়ে কি সমস্যা থাকছে, কি সুবিধা হচ্ছে তোমার এজের বা ছোট একটুকু পুজোর। আমি বলছি না একদম ছোট পুজো এটা। হুম। কিন্তু তাও কিছু তো সমস্যা থাকেই। একদম, একদম। তো সেই জিনিসগুলোকে জানার চেষ্টা করব যাতে তোমার রেঞ্জের যারা পুজো করে একটু, একটু ইনফ্লুয়েন্স তারা হতে পারে তোমার কথা শুনে। ঠিক। প্রথমত তুমি কি স্যাক্রিফাইস করতে হলো এখনো পর্যন্ত পুজোতে? স্যাক্রিফাইস তো মানে করতেই হয়। প্রফেশনালি ঠিক। সার্ভিস করি একটা জায়গায়। হুম। তো সেই জায়গায় বা মানে আমার অফিসিয়াল যারা কলিগ রয়েছে বা আমার সিনিয়ররা রয়েছে, তারা সবাই জানে যে আমি পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক। তো সেইখানে বা কোনো সময় আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়। কোনো কাজ হয়তো আমাকে একটুখানি বা আমার কলিগের ওপর, তারা যথেষ্ট সাপোর্টিভ। আমি চেষ্টা করি সবটাই পূর্ণ করে আসার। বাট ওই মাসখানেক একটু চাপ থাকে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ফ্যামিলিগত স্যাক্রিফাইস। ওই লাস্ট 1.5 মাস থেকে 2 মাস বাড়িতে সময় দেওয়ার মানে একদম কোনো স্কোপই পাই না। ঠিক, ঠিক। মানে সেই জায়গা থেকে সবটাই আমার মিসেস আমার বাবা-মাকে নিয়ে দেখে, বা আমার কাকারা, মা সবাই মিলে ব্যাপারটা কোনো প্রবলেম হলে সামলায়। অবশ্যই কারো যদি শারীরিক কোনো সমস্যা হয়, সবসময় এগিয়ে যাই, বা আমাদের বাড়িরও কিছু যদি হয়, আমি তখন একটু বলি, "তোরা ওই দিকটা সামলা, আমি কদিন বাদে আবার আমি জয়েন করব।" বাট ওই মানে ফ্যামিলিগত স্যাক্রিফাইস, অফিসিয়াল লাইফে স্যাক্রিফাইস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানিটারি স্যাক্রিফাইস। মানে পকেট থেকে দিতে ও হয়েছে? বাবা! এ তো এটা যেমন একটু আধটু যদি শুনতে পারি তাহলে ভালো হয়। কারণ কিরকম দিয়েছো? এইখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের পুজোটা হচ্ছে পকেটের পুজো। ঠিক। আমরা ব্র্যান্ডিং হালে হয়তো ৫-৭ বছর পাচ্ছি, যেই কারণে আমরা বাজেটটা এনহ্যান্স করতে পেরেছি, বাড়াতে পেরেছি। তার আগে থেকে আমাদের পকেটের পুজোতেই আমরা পুজো করেছি। এই পকেটের পুজো বলতে তুমি বলতে চাইছো যে পাড়ার যে লোকাল চাঁদা? চাঁদা, এবং এই ডেডিকেটেড ১০-১২ ঠিক। জনের আ কেউ হয়তো স্যালারি পেয়েছে, সেই স্যালারিটা নিয়ে গিয়ে পুজোর জন্য দিয়ে দেওয়া। ঠিক। কেউ বা মানে এটাও আমার চোখে দেখা, আমি তখন ছোট। আমার এক কাকু, বাচ্চু কাকু বলে আমাদের পাড়ার, সে ট্রাম কোম্পানিতে চাকরি করতেন। তখন সে কর্মরত। এখন রিটায়ার হয়েছে, ক্লাবে আসে, থাকে। সে বোনাস পেয়েছে। বোনাস এসে তখন আমরা ছোট, তখন আমরা যাদের মানে দেখেছি, বা তখন আমাদের থেকে একটু সিনিয়র যারা, তারা দাঁড়িয়ে রয়েছে যে, "বাচ্চুদা, ঠাকুর আনতে যেতে পারছি না, পয়সা নেই।"
পকেটে দেখলাম তখনকার দিনে 15,000 টাকা। আজ থেকে আমি মোটামুটি 20 বছর আগেকার কথা বলছি কি 17 ঠিক, বছর আগেকার কথা ঠিক। বলছি। এনে 15,000 টাকাটা নে, যা গিয়ে ঠাকুরটা নিয়ে আয়। সে কিন্তু তার বাচ্চার জন্য বোনাসের টাকায় জামা কাপড় কিনলো না। সে তার মায়ের জন্য, মা আসবে তার প্যান্ডেলে, সে টাকাটা দিয়ে দিল যে না, মাকে তাড়াতাড়ি আগে ঘরে নিয়ে আসো। এই আবেগেই আমাদের পুজোটা গড়ে ওঠে। এবং আমাদের বলতে গেলে এসআইপি ভেঙে টাকা দিয়ে পুজো করছি, কোনো ফিক্সড ডিপোজিট, তোমার ক্ষেত্রেও? একদম ফিক্সড আচ্ছা, ডিপোজিট। এসআইপি দিয়ে দিয়েছো? আবার সেটা চলছে, সেটা আবার রিভ্যাম্প করার চেষ্টা তা চলছে। কিভাবে, তুমি তো ক্লাবের সেক্রেটারি, তাই তো? হুম। তো তুমি যদি তোমার এসআইপি দিয়ে দাও, তুমি আবার এটাকে কিভাবে রিকভার করো? রিকভার করার কোনো জায়গা থাকে না এখানে। এগুলো আচ্ছা, লোন হিসেবে দেখানো হয়, সেই লোনটা লোনই থেকে যায়। এই লোন আর কখনো কখনো মিটবে না। পেমেন্ট আর হয় না। এটা আচ্ছা, আমি তো মানে জড়িত। আমি আর কাকে বলবো? আমি তো দেখছি আমি যে সেটাই বলছি। টাকাটা উঠছে না বা টাকাটা আসবে না। ঠিক, আর যদি কাজ করতে গিয়ে আমার শিল্পী বলছে, "ভাই আর 50,000 টাকা হলে না এই জায়গাটা আরো সুন্দরভাবে মেকআপ করা যেত। আরো সুন্দরভাবে কাজটা গোছানো যেত।" তখন আমাদের দাদা রয়েছে, একজন আমার দাদা রয়েছে পিকলু দা। সে পকেট থেকে অঢেল পয়সা ঢেলে দেয়। যার নিজস্ব ব্যবসা, সে ব্যবসা করে টাকা নিয়ে আসে, এসে, "দাদা আমরা পারছি না, আটকে গেছি, তুমি বাঁচাও।" যে, "কত কি লাগবে? নে, চল।" এই করেই আমাদের পুজো পাগলামি বলতে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে এটাই পুজো মানে। পাগলামি। এটাই হচ্ছে মানে পার্সোনাল সবার আবেগ। একটু জানতে পারি? ধরো আমি যেমন একদম অজ্ঞ। বলো না। একটু জানতে পারি যে কিভাবে, মানে তোমরা কোন পার্টে কাজ করো? শিল্পীর দায়িত্ব কতটা থাকে একটা পুজো করতে গেলে? আমরা বেসিক্যালি বছর ৪ হচ্ছে আমরা রেমুনারেশন বেসে কাজ করছি। মানে শিল্পীর সাথে। ঠিক, মানে আর এটাই হচ্ছে কলকাতার স্ট্যান্ডার্ড সিস্টেম। কলকাতার বেসিক সিস্টেম এটাই। আচ্ছা, তুমি তো একটু মানে বোঝাও। আজকের ডেটে দাঁড়িয়ে রেমুনারেশন বেসড কাজই মেক্সিমাম শিল্পীরা করে। ঠিক, কারণটা ঠিক, হচ্ছে গিয়ে তাদের পক্ষেও চাপ হয়ে যায়। কারণ তারা যখন একটা সে ১৫,০০,০০০ টাকা বাজেটের একটা কাজ নিল। ঠিক, ঠিক, একটা প্যাকেজে টোটাল ১৫,০০,০০০ টাকা বাজেটে কাজ নিল। এখনো হয়, বহু জায়গায় হয়, বহু শিল্পীরা কাজ করে। অনেক শিল্পীর কাছে কি আ জিনিসপত্রটা সঞ্চয় থাকে না। ঠিক, ঠিক, তাদেরকে পকেট দিয়ে টাকা দিয়ে আ মালটা কিনে আনতে হয়। ঠিক, এনে কাজটা করতে হয়। এবার হেডগুলো তো অনেক। একটা ডেকোরেটর হেড রয়েছে, একটা ইলেকট্রিশিয়ান হেড রয়েছে, একটা লাইটের ঠাকুরের হেড রয়েছে, ঠিক। একটা লেবারের হেড রয়েছে, মাল কেনার সবচেয়ে খরচা যেটা। এই যে ৫-৬ টা হেড, এখন শিল্পীর সাথে আমাদের টাই আপ হলো মাসে আমরা ১.৫ লাখ টাকা, ২ লাখ টাকা, ৩ লাখ টাকা যাই হোক না কেন সেইভাবে আমরা পেমেন্ট করব। শিল্পী মানে যে কাজ শিল্পীর করছে। রেমুনারেশন না না, ওভারঅল? প্যাকেজের কথা বলছি আমি। যদি ইন কেস আমরা প্যাকেজে কাজ করে থাকি বা করেছি না, যেইভাবে আমরা, প্যাকেজটা বাদ দাও। তুমি এখনকার ফরম্যাটটাই বলো। এখনকার ফরম্যাট হচ্ছে রেমুনারেশন এ যখন আ কাজটা শুরু হয়, তাদের একটা স্পেসিফিক রেমুনারেশন হয়ে যায়। আচ্ছা, রেমুনারেশন এ আমরা কাজটা শুরু করলাম, তাদের সাথে কথাবার্তা বললাম। তারা একটা এস্টিমেটেড বাজেট দিল। সে বাজেটটা প্লাস হয়তো মাইনাস হয় না। অনেক সময় ঠিক, ওর মধ্যেই ঠিক, ঠিক, থাকে, ঠিক, ঘোরাফেরা করে বা মেক্সিমাম ক্ষেত্রে 10% to 15% বাজেট এনহ্যান্স হয়, বাড়েই। ঠিক। তো তারা কাজ করতে যখন নামলো, তারা মনে করছে যে এই জায়গাটায় আরেকটুখানি ইনপুট দিলে আমার ঠিক। জিনিসটা আরো আরো ভালো। সুন্দরভাবে দাঁড়াবে। তো তখন বলল যে, এই জায়গাটা ভাই এটা করতে হবে।" তো আমি বললাম, "দাদা বাজেট তো অনেক বেড়ে যাচ্ছে।" বলছে, "দাঁড়া তাহলে একটু ভাবি, আরেকটু চিন্তা করি।" কারণ শিল্পীরা সবসময় আমাদের ক্লাব সংগঠকদের সাথে সহযোগিতা করেই কাজটা এটা করে। ঠিক। কারণ তারাও চায় না যে এক্সেসিভলি বাজেটটা বেড়ে যাক। কারণ আমাদের মতন ক্লাবের জায়গায়, পল্লিনের মতন জায়গায় আমরা এক্সেসিভলি বাজেটটা এনহ্যান্স করতে পারি না। পারবে না। কারণ আমাদের ওপেন বাজেট দেওয়ার মতন ঠিক, ক্ষমতা নেই। ঠিক। তো ওই ১৫,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকার মধ্যে আমাদের চেষ্টা, আমাদের তার মধ্যেই রাখতে হবে কাজ। তো সেইভাবে আর্টিস্ট তখন চিন্তাভাবনা করলো। আবার ধরো আমরা ১৫,০০,০০০ টাকা বা ১৬,০০,০০০ টাকার বাজেট নিয়ে নেমেছি। সেই জায়গায় দেখছি ওই কাজটা করতে গিয়ে লাখখানেক টাকা বাড়ছে। তো তখন যখন ১৫,০০,০০০ টাকা রিস্ক নিয়ে নেমে গেছি বা ১৬,০০,০০০ টাকা রিস্ক নিয়ে মাঠে নেমে গেছি, তখন আর ১,০০,০০০ টাকার জন্য আর কেন কোনো আটকাবে? প্রবলেম না। তখনই যোগানটা দরকার পড়ে। তার থেকে, "দাদা ৫০,০০০ দাও দাদা, ২০,০০০ দাও। দেখছি পুজোর পর চেষ্টা করছি, যদি টাকা পয়সা উঠে যায় মিটিয়ে দেবো।" তারাও জানে যে তারা পাবে না। হ্যাঁ, কারণ তারাও বহুদিন ধরে এই জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড। ঠিক। এবং যখন না পেরে তাদেরও অনেক সমস্যা থাকে। অনেকে সমস্যা থাকার পরেও দেয়। এই আমি এক্সাম্পল গুলো যেগুলো দিচ্ছিলাম। না হলে তখন আমাদের পকেট থেকে আমরা সবাই মিলে দিই। কারণ কাজটা চাইছি না কোনোভাবে কম্প্রোমাইজ হোক আর। কম্প্রোমাইজ হোক। একটা কাজ যখন শিল্পী নিয়ে ভেবে গেছে, সে চিন্তাভাবনা করে এগিয়ে গেছে, আমরা তো তার উপর পুরোপুরি ভরসা করে আমরা কাজটা তাকে দিয়েছি। ঠিক। এবং সে যখন বলছে যে এটা করলে জিনিসটা আরো দাঁড়াবে, কনসেপ্টটা আরো ভালো মতন আ মানে সম্প্রচারিত হবে মানুষের হুম, কাছে। হুম। তো তখন বলি চলো এগিয়ে যাই। আর কি করব? তোমাদের এই যে এখন ভিতরের যে পুজোটা রয়েছে, হুম, সেই পুজোতে ফাইন্যান্সিয়াল দিক বলতে শুধুই চাঁদা আর ব্র্যান্ডিং। ঠিক। কি এমন কি অপশন নেই? তুমি যেটা বললে যে আমাদের তো ওই অপশনটা নেই যে যত খুশি বাজেট দেওয়া যাবে। কোন অপশনটা নেই তোমার কাছে? দেখো বেসিক্যালি যেই পুজোগুলো আমরা দেখে এসছি, হ্যাঁ,
যারা ওপেন বাজেট দিয়ে এই এসছে, ওপেন বাজেটটা একটু বোঝাও। ওপেন বাজেট ইন দ্য সেন্স পয়সার কোনো লিমিট নেই। দেখুন আপনারা বুঝতে পারছেন যে ও একটা কেন পুজো পাগল বা পুজো উদ্যোক্তা, ট্রেন্ডি। এই টার্মসটা প্রথম জানতে পারলাম, ওপেন বাজেট। পয়সার কোনো লিমিট যাদের থাকতো না তারা সেইভাবে ওপেন বাজেট দিয়ে কেন যেত, এবং পয়সার লিমিট থাকবে না কেন? তাদের অর্থনৈতিক সেই সচ্ছল ভাব তাদের রয়েছে। তারা মনে করে যদি আমরা ১ কোটি টাকার পুজো করতে পারি, আমরা ২.৫ কোটি, ২ কোটি, ৫ কোটি পুজোরও করতে পারবো। ঠিক। আর তাদের সেই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা নিশ্চয়ই ব্যাপারটা রয়েছে। নিশ্চয়ই রয়েছে। না হলে তারা চিন্তা ভাবনা করতো না। একদম। আমাদের তো সেই ব্যাকআপটা নেই। আমরা তো অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিক একেবারে একটা ক্লাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদের জায়গা থেকে এবং কর্পোরেটের কাছে দিনের পর দিন পড়ে থাকি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তারা টাইম দিয়েছে, আজকে মিটআপ হচ্ছে না, তারা কনফারেন্সে বিজি। গেল একদিন অফিস ছুটি। কোনো একটা দাদার কোনো এক আরেকটা ক্লায়েন্টের কাছে আমরা গেলাম কর্পোরেট ব্রোশিওর নিয়ে। সে আগে থেকে ১ সপ্তাহ আগে থেকে টাইম দিয়ে রেখেছে। তার কাছে আমরা বসে রয়েছি ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা। পরে এসে বলছে যে বস বেরিয়ে গেছেন, আজকে হবে না। তো আমাদের আরো যারা যারা মেম্বার্স রয়েছে তার ব্যবসার জায়গায় তারও ক্ষতি। তারও ক্ষতি হলো। সে একটা ক্লায়েন্টের কাছ থেকে টাকা তোলার জন্য যেত, সে তার জায়গাটা আটকে গেল। তবে এইগুলো মেনে নিতে হয়, কারণ তারা যথেষ্ট বিজি। এটা খুব কমন। হুম। এবং এই করেই আজকে যখন তাদেরকে আমরা জায়গাটা দিয়েছি, তাদেরকে যখন আমরা ডেকে দেখিয়েছি যে আমরা এইভাবে পুজোগুলো করছি এবং আপনাদেরকে এই জায়গাগুলো আমরা স্পেসগুলো দিচ্ছি, আমার এখানে এত লোক আসে, আমরা যখন বুঝিয়েছি যে জিনিসগুলো, তাদের সাথে এখন ফ্যামিলিগত রিলেশন হয়ে গেছে। মানে এমন হয়ে গেছে আমার সাথে পার্সোনালি বেশ কিছু সংস্থার ভালো পোস্টে কাজ করছে পোর্টফোলিও হোল্ডার। প্রায় ডেইলি কথা হয়। ফ্যামিলিগত, মানে তার বাবা-মা কি রয়েছেন, কেমন রয়েছেন, বা আমার এটা কি তুমি ফ্যামিলিতে। এজেন্সির কথা বলছো? না, আমি একদম কোম্পানির কথা বলছি। কোম্পানি মানে এমনি যদি উদাহরণ দাও আশেপাশের, মানে তোমাকে বলতে হবে না এক্সাক্ট নাম। সে আশেপাশে। ধরুন রেড কাউ এর মতন কোম্পানি বা আচ্ছা। ডাবরের মতন কোম্পানি। সেই কোম্পানির ডাইরেক্ট যারা মাথা হ্যাঁ, রয়েছে কারণটা যোগাযোগ আমি আছে। বলে রাখি। এজেন্সি থ্রুই আমরা বিভিন্ন রকমভাবে ট্রাই করে এসেছি। সেই ২০১২-১৩ সাল থেকে আমরা এজেন্সির সাথে কথাবার্তা বলে এসেছি যে আমাদের এখানে কিছু ঢোকান। আচ্ছা। আমাদের জায়গাটা, আমাদের এর আগেও আরো ২ টো পুজো রয়েছে। এই জোনটা ক্রিয়েট করতে হলে, এবং অপোজিট সাইডেই হচ্ছে এমজি রোড, আমাদের বড়, বড় ৩-৪ টে পুজো রয়েছে। এইখানেও একটা জোন আমরা ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের একেবারে কুদঘাট মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে ৩ টে পুজো হচ্ছে উইদিন ওয়াকিং ডিসট্যান্স ৭-৮-১০ মিনিটের মধ্যে। ঠিক। করুণাময়ী থেকে গাড়ি নিয়ে এলে পরপর ৩ টে পুজো আমাদের পড়বে, সবই ওই এট আ স্কেল অফ ওই ৫-৭ মিনিটের মধ্যে। তো এইখানে আপনারা কিছু কোম্পানিসের সাথে কথাবার্তা বলে আপনারা টাই আপ করে একটু এখানে কিছু ব্যানার ঢোকান। কারণ ঠিক। আমাদের আগে যারা ছিল তারা সেইভাবে সময় দিতে পারতো না, স্বাভাবিকভাবে। তাও অনেক তারা খেটেছে আমাদের ক্লাবের সদস্যরা। এবং এই যে কোম্পানির সাথে টাই আপ, আমি কোম্পানির সাথে ডিরেক্ট ইনভলভমেন্টটা কিভাবে হয়েছে, আমরা এজেন্সির থেকে কোনো রকম কোনো সাপোর্ট পাইনি। আচ্ছা, আমি বুঝলাম। হুম। তুমি আমাকে আরেকটু বোঝাও যে অ্যাড সিন্ডিকেটেরই কি ফল এটা? অবশ্যই তাই। একটু বোঝাও আমাকে যে অ্যাকচুয়াল অ্যাড সিন্ডিকেট কি? আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, রাদার ঠিক বলছো। আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, আমাদের মতন পুজোগুলো আজকের ডেটে দাঁড়িয়েও এই জায়গাতেই পড়ে রয়েছে। কারণ হচ্ছে গিয়ে এজেন্সিগুলো কোনো না কোনোভাবে আ অনুপ্রাণিত হয়ে কোনো জায়গায় বেশি করে তাদেরকে দিতে হতো বা হয়েছে। আমি জানি না আগামী দিনে কি হবে। আগামী দিনে নিশ্চয়ই জিনিসগুলো সচল হবে, জিনিসগুলো নিশ্চয়ই ভালো মতন এগাবে। বাট আমরা যখন এজেন্সির কাছে যাচ্ছি, তারা বলছে না, এখানে কোম্পানি টাকা দেবে না। আমরা যখন সেই কোম্পানির কাছেই অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ২ বার ৩ বার করে বসে, ২ বার ৩ বার ফিরে এসে তারপর যখন টাইম নিয়ে গেছি, সেই কোম্পানি থেকে কিন্তু আমি একটা ব্যানার অন্তত তুলেছি। আমার কাছে তো সেই কোম্পানিটার কাছে তো আমার ক্লাবটার নামটা রেজিস্টার হলো। সেটাই। সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না। কাজকর্ম সবসময় ছেড়ে দিয়ে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে রয়েছি। আজকে টাইম হচ্ছে না, কালকে টাইম হচ্ছে না, পরশুদিন টাইম হচ্ছে। তারপর মেইল করছি হাজার রকমভাবে। সেই করে গিয়ে বসে যখন আমি পিচ করে জিনিসটাকে তাদের সামনে ফেলতে পেরেছি, তারা যখন এসে দেখেছে যে পুজোটা ঠিক আছে, একটা জায়গায় রয়েছে বা একটা ভালো পুজো হচ্ছে, আ সেই জায়গা থেকে তখন তারা মনে করেছে এখানে কিছু করে ইনভেস্ট করবেন। তো সেই জায়গা থেকে শুধুমাত্র আমি বলতে পারি ক্যাটালিস্ট বলে একটি সংস্থা রয়েছে, যাদব সেন তার কর্ণধার। উনি ডে 1 থেকে আমাদেরকে সাপোর্ট করে এসছেন। মানে উনি জুনিয়র ছেলেদেরকে বাহ! খুবভাবে সাপোর্ট করেন এবং পছন্দ করেন। উনি আমাদের সামনেই থাকেন। ঠিক। তো ১ম দিন থেকে বলে এসেছেন, "তোরা কর, আস্তে করে।" তো এজেন্সিগতভাবে যদি বলতে পারি, উনি আর হাতে গোনা আর ১ টা ২ টো এজেন্সি রয়েছে। তারা আমাদেরকে সাপোর্ট করেছেন। বাকি ম্যাক্সিমামটাই আমাদেরকে পড়ে থেকে কোম্পানির সাথে ডিরেক্ট কথা বলে তারপর আনতে কোম্পানির সঙ্গে হয়েছে। গেছো কিন্তু না, এজেন্সিরা কোনো কারণ সাপোর্ট এজেন্সিরা করেনি। দেয়নি আমাদের। এজেন্সি কি ওই ক্লাব সংগঠক যারা অলরেডি অনুপ্রাণিত, এজেন্সিও কি অনুপ্রাণিত থাকে? সেটা বলা সেই খুব লিঙ্ক আপে ওরা সব পেয়ে যাচ্ছে?
হতে পারে তাই, মানে সেই হয়তো তার কাছে প্রেশার রয়েছে যে আমার এখানে কোম্পানির থ্রু ব্যাপারটাকে ঘোরাতে হবে। এবার নট শুধুমাত্র এজেন্সির কাছেও কিন্তু ব্যাপারটা লিমিটেড থাকে না। কারণটা আচ্ছা। হচ্ছে গিয়ে কারণ এজেন্সির উপরই সবটা নির্ভর করে না। ঠিক। কোম্পানি যখন একটা ১ কোটি টাকা বাজেট নিয়ে একটা এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ। কোম্পানিও একটা লিস্টেড অফ ক্লাবস এজেন্সির কাছে দিয়ে দেয়। অনেক আচ্ছা, ক্ষেত্রে মানে হয় কোম্পানি দিয়ে দিচ্ছে। রাইট, কোম্পানি দিয়ে দিচ্ছে এই ক্লাবগুলোকে এই টাকাগুলো দেবে। হুম। এবং অনেক ক্ষেত্রে কি হয়, কোম্পানিগুলো এজেন্সিকে দেয় না, বলে যে আমার সারা কলকাতায় ১০০০ পিস ব্যানার লাগাও, ২০০০ পিস ব্যানার লাগাও, আমার টোটালি বাজেট। এই দুটো ফরম্যাটে কাজ হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোম্পানির যাদের সাথে আমরা কথাবার্তা বলে এগিয়ে ফাইনালাইজ করে আগে থেকে এসছি, তারা যখন এজেন্সিকে কাজটা দিচ্ছে, তখন আমাদের নামটা এনলিস্টেড থাকছে। আমরা বুঝছি যে ঠিক আছে এখান থেকে পাবো। আমাদের যেহেতু আগে থেকে কথাবার্তা হুম, বলা হয়েছে। হুম। অন দি আদার হ্যান্ড যখন এই ৩০০০-৪০০০ ব্যানার সারা কলকাতায় লাগানোর জন্য একটা কোম্পানি টাকা দিচ্ছে, এমন কিছু খারাপ জায়গা আমার না। পল্লী সমিতি নয়, বা আমার এখানে যে এরকম অবস্থা আমরা একদম খারাপ পুজো করি বা একদম লোক আসেই না তা না। আমার এখানে রাত্রি ৩টে-৪টে অবধি সারাক্ষণ লোক ঢোকে। ঠিক। ফ্রম চতুর্থী টু শুধু দশমী। শুধু ঢোকে কেন? যখন তোমার ওইদিকের পুজোটা বন্ধ হয়ে যাবে, ওয়ান ওয়ে হয়ে যাবে। রাইট, এমজি রোডটা ওয়ান ওয়ে হওয়াতে এটাই মেইন রোড আমাদের হয়ে যায়। এই ব্যানার্জি পাড়া রোডটা হচ্ছে বোথ ওয়ে হয়ে যায়। মানে বেহালা থেকে গাড়িগুলো করুণাময়ী দিয়ে হ্যাঁ, টালিগঞ্জ হ্যাঁ। যায়, এবং টালিগঞ্জ থেকে যেসব গাড়ি ঢোকার হয় এইদিকে, ঠিক। তারা এদিক থেকে ঢুকে বেহালাতে যায়। এটা কি তুমি মার্কেটিং করার জন্য বলছো না সত্যি করেই হয়? এটাই হয়। হয়তো? এর জন্যে আমাদের অনেক আমাদের মানে কি বলবো, আমাদের খারাপ সিচুয়েশন এ ফেস করতে হয়। ঠিক। কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে জাজমেন্টের গাড়িগুলো আসে, আমাদের বেশ কিছু বড় জাজমেন্টের প্যানেলের গাড়ি আসে, এবং ফাইনাল রাউন্ডে গেলে তারা আবার সেইটা বাড়িয়ে দেয়, মানে কনভয়টা। আমাদের ঠিক। মাঠ যেহেতু বড় এবং আমরা সামনেরটা কিছুটা যেহেতু জায়গা রাখি, আমরা মাঠে গাড়িটা পার্কিং করানোর চেষ্টা করি। ঠিক। নাহলে আমাদের মেন রাস্তাটা, সামনের যে অংশটা আমাদের ক্লাবের, সেটা একটু ন্যারো। বুঝতে একটা পেরেছি। গাড়ি যদি এসে দাঁড়িয়ে পড়লো, অন্য দিক থেকে আমরা গাড়ি আর পাস করাতে পারি না। তো ঠিক। পর্যাপ্ত পরিমাণে আমাদেরকেই ভলান্টিয়ার দিয়ে রাস্তায় সামলাতে হয়, আমাদেরকেই সিকিউরিটি দিয়ে রাস্তায় সামলাতে হয়। বুঝতে পেরেছি। ঠিক। বারংবার বলার পরও ২-৫টা সিভিককে দেয়, তাতে কোনো লাভ হয় না। আচ্ছা, তোমাদের যারা সিনিয়র ছিল তাদের আন্ডারে তো ধরো ভবত সুতা, তরুণ দে, তারপরে এইসব বড়, বড় নামগুলো করে প্রশান্ত গেছে, দা কাজ প্রশান্ত দা করেছে। করে ঠিক, গেছে। ঠিক, ঠিক। তোমার লিডারশিপে কি প্ল্যান রয়েছে? একটু যদি দেখো, স্বপ্ন তো দেখতেই হবে। একদম, তো বড় একদম। স্বপ্ন বলতে ক্ষতি কি আছে? স্বপ্ন দেখেছি বলেই আমরা ২০২১ সালে এবং ২০২২ সালে শর্টলিস্ট হয়েছি এশিয়ান পেইন্টস। মানে যেটা আচ্ছা। দুর্গাপুজোর অস্কার হিসেবে এখনো মান্যতা দেওয়া হয়। আমরা ২০১৭-১৮ সাল থেকে আমরা ধরুন পুজোটা ধরেছি। হুম। তার আগে থেকে তো ছিলামই। ঠিক। তো সেই করতে ২০তেও আমাদের একটা প্ল্যান ছিল, একটু আমরা নিজেদের মধ্যেই কথাবার্তা বলে আমরা একটু ভালো করে কাজটা করব। বাট কোভিড আসাতে আমরা সে বছর একদম আটকে যাই। ২০ সালের পরে আবার ২১ কোভিড ছিল, বাট আমরা ২০ শেষেই কথাবার্তা বলে পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সোমনাথ তামলি, হুম। যে পল্লী উন্নয়ন সমিতি আবার করে দেখিয়েছে। বাহ! ওর প্রথম কাজ আমাদের ২০২১ সালে আমাদের পল্লী উন্নয়ন সমিতিতে ফার্স্ট কাজ, ফার্স্ট বারই ও শর্টলিস্ট হয়েছে। দারুণ, দারুণ। ২০২১, ২০২২ পরপর ২ বছর, এবং ৬ লাখ এবং ৭.৫ লাখ হচ্ছে আমাদের দুটো বছরের দুটো বাজেট ছিল। মানে ৳৬,০০,০০০ বাজেটেও দেখো, প্রথম কথা হচ্ছে আমি যতটা মানে ঘুরেছি, হুম। তাতে ৪০-৫০ লাখ টাকা ঠিক। বাজেটেও লোকে উঠাতে পারে না। ঠিক, এটা একটা তাই না? ফ্যাক্টর কেন ২০২১ সালে সেই রকমভাবে কিন্তু পুজো কলকাতায় হয়নি। ফার্স্ট ওয়েভের পর ওই ২০২০ ট্রেন্ডটাই কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ফলো হয়েছিল, ফলো হয়েছিল। এবং আমরা পাইনি। তার একটা দুঃখ তো অবশ্যই রয়েছে, কারণ এটা যদি ফিজিক্যাল ভিজিট হতো, আমরা এখনো সেই আক্ষেপটা করি। না, 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 না। তুমি যেটা বলছো, তুমি সেটাই যদি হয়ে থাকে, অন্যান্য ক্লাবগুলোও তো সেম কম্পিটিশনেই ছিল। অবশ্যই, তো নিশ্চয়ই সোমনাথ তামলি সেরকম খেটেছে, সেরকম জায়গা দেখিয়েছে। অবশ্যই, ওরা অবশ্যই। হয়তো কোটি টাকার বাজেটটা ৪০ করেছে না, বা আমি ৫০ বলছি করেছে। আমরা সেরা ১২ই ছিলাম। আমরা কিন্তু পুরস্কারটা পাইনি। আমরা আমি ফাইনাল বুঝেছি, রাউন্ডে আমি ছিলাম। সেরা ১২ টি কথাবার্তা হ্যাঁ, বলছি। আমি পুরস্কারের কথা বলছি না। হ্যাঁ। সেইটা করতে গেলে মানে ৪০-৫০ লাখ টাকা দিয়েও কিন্তু সেরা ১২ তে উঠাতে না, পারে না সে এমন বছর অনেক পুজো। হয়েছে তো। তাই না? এখনো হয়। মানে এইটা ২০২১ সালে পরিস্থিতির একটা আ বা বা মানে কি বলবো? পরিস্থিতির একটা বাউন্ডেশন। ফাউন্ডেশন এ। হ্যাঁ, এবং ২০২২ সালেও তার একটা ট্রেন্ড জন্যে, এই ঠিক। যে কোভিডেরই একটা ট্রেন্ডের জন্যে। ঠিক। নো ডাউট ও আমাদের কাজটা ফাটিয়ে কাজ করেছিল। যারা এসছে, যারাই দেখেছে, একটা ওই লোহার জং পড়া কাজের থেকে বেরিয়েছে একটা আই সুতিং কাজ, নান্দনিক কাজ, কালারফুল কাজ, সবার ভালো লেগেছিল। আচ্ছা, লোহার জং পোড়া কাজ বলতে কি বললে একটু বলো? যারা দর্শকরা জানে না তাদের উদ্দেশ্যে। দর্শকরা তো সবাই পুজো দেখে। তারা তো দেখছে যে ম্যাক্সিমাম জায়গাতেই আজকের ডেটে একটা মানে পুজোর থেকে বেরিয়ে এসে আর্ট শব্দটা ভীষণভাবে ঘুরছে।
এই আর্টটা তো আমরা অন্য কোনো ওয়েতেও আমরা দেখাতে করতে পারি, আমরা প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, দুর্গাপুজোটা একটা বড় প্ল্যাটফর্ম, এখানে একটা বড় টাকা ইনভেস্ট হয়, সবটাই একদম ফ্যাক্ট। ঠিক। বাট পুজোটাকে তো পুজোর মতন করা উচিত। এটা মা দুর্গাকে দেখে যেন আমি হাত জোর করে নমস্কারটা করতে পারি, বুঝতে পেরেছি। সেই জিনিসটা তো মায়ের মধ্যে, মায়ের অবয়বে, মায়ের মূর্তিতে রাখা উচিত। এটা তোমার শিল্পীদেরকে বলা থাকে? একদম। আমাদের ২৪ সালে আমরা একটা কাজ করেছিলাম, আমরা মাদুর শিল্প নিয়ে কাজ করেছিলাম। বাংলার প্রথম মহিলা যিনি মাদুর শিল্পে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, সবংয়ের বাসিন্দা পুষ্পরানী জানা, ওনার হাতে বোনা আমরা দুর্গা হিসেবে দেখিয়েছিলাম। ঠিক। তবে আমাদের তখন থেকেই চিন্তা ভাবনা ছিল যে এই দুর্গাকে আমরা তো পুজো করতে পারবো না, তা আমরা অন্যভাবে ছোট দুর্গা, একটা মানে সাইজের একটা দুর্গা, যেন পুজোটা আমাদের ঠিক মতন হয়। এটা আমাদের, যারা আমরা থিম পুজো করি, আমাদের একটা থিম পুজো নিয়ে পাগলামো রয়েছে, সব ঠিক, বাট পুজোর সেন্টিমেন্টের জায়গায় আমরা কোনোদিনও মানে চাই না যে ক্ল্যাশ হোক। পুজোটা পুজোর মতন করে একদম বোধন থেকে বিসর্জন অবধি পরিষ্কারভাবে হবে, সেই জিনিসটাই আমাদের হয়ে আসছে। ঠিক। তোমরা ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে কিভাবে জড়িত? মেম্বার মেম্বার। আমরা প্রথম দিককারে, মানে মোটামুটি ১২-১৩ সাল থেকে আমরা ফোরামের মেম্বার। এখন কি তোমাদের এই যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে সমস্যা, যে ওই কি বলে, যে গাইডলাইন পাওয়ার, এই সমস্তগুলো কি ফোরাম ফর উৎসবের থেকে ঠিক টাইমে ঠিক কাজ হচ্ছে? নাকি একটু নেগলেক্ট, পিছিয়ে রয়েছে ওরা? কি মনে হচ্ছে? ফোরামের গত বছর কমিটি হওয়ার পর, ফ্রেশলি কমিটি আসার পর যথেষ্ট মানে পরিষ্কারভাবে ফোরাম কাজ করছে এখন। একটা ফোরাম তো বরাবরই অরাজনৈতিক সংস্থা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো কোনো সময় কোনোভাবে কোনো গাফিলতি তারা দেখিয়েছিল। আ হতে পারে সেটা মানুষের কোনোভাবে খারাপ লেগেছিল, সমালোচনার জায়গায় পড়েছিল। গত বছর ফোরামের কমিটি হওয়ার পর আমাদের ফোরামের সেক্রেটারি এখন অঞ্জন দা রয়েছেন। ফোরামের আমাদের প্রেসিডেন্ট বেহালা ক্লাবেরই, এই বেহালা নতুন দলের সন্দীপন দা রয়েছেন। যথেষ্ট দক্ষতার সাথে ফোরামটাকে হ্যান্ডেল করছে এবং আশা করছি ফোরামের যে দায়িত্বটা পালন করার দরকার, আগামী দিনে তারা সঠিকভাবে সেই দায়িত্বটা কি পালন সমস্যা করবে। হয়েছিল মানে কিসে? আগে যখন ভাঙলো? না, কমিটির যে টার্ম থাকে সেই টার্ম থাকে কমিটির টার্মে, সেগুলো, হ্যাঁ, সেই সেগুলো। টার্মের পর ফ্রেশ কমিটি আবার ফর্ম হয়। ঠিক। তো মাঝখানে কিছু সমস্যা হয়েছিল পলিটিক্যাল, হয়তো মোস্ট প্রবাবলি, আমার ডিটেইলস এ ব্যাপারটা জানা নেই। আচ্ছা, তোমার ফেসবুক পেজ থেকে ওই এই বাংলা দুর্গার দিয়েছিলে? না, আমার ফেসবুকে এখনো দেখতে অনেকে ৪ তারিখের পর সেটা ডিলিট করে দিয়েছে। বাট আমার কেন, আমার ক্লাবের, আমি হলফ করে বলতে পারি, আমার ক্লাবের একটা কেউ এই বাংলা দুর্গার কোনো ক্যাম্পেইনে আমরা পা রাখিনি। ক্যাম্পেইনটা কি ছিল? সেটা তো শুনেছিলাম ভোটের আগে কোনো রকমভাবে আ একটা ক্যাম্পেনিং হয়েছিল কোনো রাজনৈতিক ইনটেনশন নিয়েই। বাট পল্লী উন্নয়ন সমিতি আমরা আমি বরাবরই তোমার কথা বলছি না। অরাজনৈতিক। আমি তোমার কথা একদমই বলছি হুম। না। মানে অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা কি ছিল? মানে তুমি যেহেতু এই ক্লাবের, এই সংগঠনের একজন সদস্য, প্লাস একজন পুজো পাগল, দক্ষ পুজো সংগঠক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করছি অ্যাকচুয়ালি পুজোতে কি সার্কুলার ছিল? এই বাংলা দুর্গার একটা ক্যাম্পেইন মানে হঠাৎ করে আমি রীতিমতোভাবে ফেসবুকে বিরাটভাবে ভাইরাল দেখেছিলাম। আ ব্যাপারটা কিন্তু ফোরামের সাথে কোনো রকমভাবে আমার যা ব্যক্তিগতভাবে মনে হয় যে জড়িত নয়। কারণ আমিও ফোরামের ২ টো গ্রুপে রয়েছি। গ্রুপে কিন্তু অফিসিয়ালি কোনো সার্কুলার বা কোনো পোস্ট করতে হবে এরকম আমাদের ফেসবুক হ্যান্ডেল দিয়ে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিয়ে এরকম কোনো কিন্তু সার্কুলার আসেনি। আচ্ছা। এটা যে করেছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে তারা করেছে সম্পূর্ণভাবে। আমি করিনি, আমার মনে হয়নি এটা ঠিক। তাই আমি করিনি। অ্যাকচুয়ালি কি মানে, কি ঠিক কি ভুল? মানে কি ছিল অ্যাকচুয়ালি ওটা? রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তো করা। আচ্ছা। এই বাংলা তো দুর্গার আমরা সবাই জানি। ঠিক। এই মাটি তো দুর্গার আমরা সবাই জানি। ঠিক। আমাদের মা দুর্গার জন্যেই তো আজকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি আমরা স্বীকৃতিটা পেয়েছি। ঠিক। তাহলে তোমার রাজনীতি কেন মনে হচ্ছে? এই বাংলা দুর্গার তো একটা, মানে আমি ভোটের জাস্ট আগের দিন একটা ট্যাগলাইন দিয়ে বিভিন্ন লোকের পোস্ট, সেটা দেখে তো একটা রাজনৈতিক উদ্দেশ্য মনেই হয়েছে আমার। আর যখন ডিলিট হলো তখন তুমি কি মনে করছিলে? সেটাও তো বিশাল, মানে একটা হাস্যকর টাইপের। আর হাস্যকর কখন মনে হচ্ছিল? যখন ওই লোকগুলোই আবার তাদেরকেই আবার দেখছি না। তাদেরকেই আবার দেখছি যে ফোরামের ব্লাড ডোনেশন রিসেন্ট হলো। বিভিন্ন রকমভাবে তাদের এনগেজমেন্ট দেখলাম, বিভিন্ন অ্যাক্টিভ রকম। তৎকালীন, মানে আমাদের বর্তমান সরকারের পদাধিকারীরা এসছেন।
তাদের সাথে দাঁড়িয়ে সেলফি তোলা, ছবি তোলা, এই 4 তারিখের পর ডিলিট হয়ে কিন্তু এই মানুষগুলো গিয়ে ছবি তুলছে, ডিলিট ফেসবুকে, মানে আই মিন সেটা আবার পোস্ট করছে। এই জিনিসগুলোই মজাদার লাগে। মজাদার লাগে। একদম, একদম, একদম। কাকে আনার প্ল্যান আছে আমাকে তো বললে না, যে তোমার লিডারশিপে কোন শিল্পীকে স্বপ্ন রয়েছে, বা হয় না কি কি থাকে, কিরকম টাইপের হয় তোমাদের উদ্দেশ্য আমরা ঠিক জানি না। একটা পুজো পাগলদের শিল্পী পাওয়ার কি খিদে, একটু যদি বলো নেক্সট কাকে তুমি চাও বা কিরকম ভাবে প্ল্যান করছো? আমাদের দেখুন, স্বপ্নের কথা বলো, তুমি এখন ছেড়ে দাও, তুমি ঠিক, ঠিক, আর ঠিক। বাজেটের কথা ছেড়ে দাও, আমি বাজারের কথা ছেড়ে দিলাম। ছেড়ে আমি দাও আমার বাজেট। স্বপ্নের জায়গা থেকে স্বপ্নের দিক বলছি। থেকে বলো, তুমি স্যাটিসফাই হয়ে যাবে। একদম, মানে যেই ধরনের কাজ দেখে বড় হয়েছি বা এখন যে ধরনের কাজ Trendy choice, দেখছি, ঠিক ঠিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের নট অনলি আমার পার্সোনাল, কারণ আমরা সবাই মিলে বসেই আমরা সবটা ঠিক করি। অনির্বাণ দাকে দিয়ে কাজ করানোর ভীষণ ইচ্ছা রয়েছে। ঠিক। প্রশান্ত দাকে দিয়ে কাজ করানোর ভীষণ ইচ্ছা রয়েছে। ঠিক। মানে আমি একদম টপ মোস্ট লেভেলে হ্যাঁ, বলছি, হ্যাঁ। কারণ জানি না এনাদেরকে দিয়ে কবে কাজ করাতে পারবো। জানি যদি সব মা চায়, স্বপ্ন যদি সত্যি হয় কোনো না কোনো দিন, ঠিক, ঠিক। অবশ্যই এনাদেরকে অ্যাপ্রোচ করবো। ঠিক। প্রশান্ত দা আমাদের মাঠে কাজ করেছে এবং ঠিক। প্রশান্ত দার একটা অনবদ্য কাজ আমরা গত বছর দেখেছি টালাবার বাড়িতে, নো ডাউট ফাটাফাটি কাজ প্রশান্ত দার। ঠিক। তো প্রশান্ত দার প্রতি একটা ফ্যাসিনেশন আমাদের রয়েছে। অনির্বাণ দা যে ধরনের কাজ করে এসছে, একটা কালারফুল, কারণ আমরা ওই নান্দনিকতাটা বা কালারফুল জিনিসটা ভীষণভাবে পছন্দ করি। আমি যেটা বলছিলাম তোমাকে, 2005 সালে আমরা যে বছর গালার পুতুল কাজ করি, তখন সৃষ্টি সহযাত্রী আলাদা ছিল, ঠিক। বরিশা ক্লাব এক হয়নি। ভবদা সৃষ্টিতে সেম গালার পুতুলের ওপরই কিন্তু কাজ করেছিল। ভবদা কিন্তু একটু ফোক ওরিয়েন্টেড কাজই করেন। তো এখন কাদের আগে করেছে তোমাদেরটা না? আমাদের একই ইয়ারে 2005-এ। আচ্ছা, 2000 ইয়েস, এবং 2005 সালে কিন্তু দাঁড়িয়ে আমরা প্রথমবার আমাদের দুর্গাপুজোর যে অস্কার বলা এশিয়ান পেন্টস, আমরা শর্টলিস্ট হয়েছিলাম। ভবদার পুজো কিন্তু সেবার শর্টলিস্ট হয়নি। গালার পুতুল কাজটা কে বানিয়েছিল? দুটো ক্লাবই আমরাও করেছিলাম। কে আর্টিস্ট কে? আমাদের কাজে করেছিল গোপাল দা বলে, তারকনাথ দাস, আমাদেরই লোকাল শিল্পী। আচ্ছা, তারকনাথ দাস, উনি কলেজের একজন প্রফেসর ছিলেন, রিটায়ার্ড করেছেন। উনি আমাদের কাজটা করেছিলেন সে বছর, এবং ভবদা করেছিল সৃষ্টিতে। ঠিক। তো ভবদা পাইনি, তোমার এখানে পেয়েছিল। রাইট, মানে শর্টলিস্ট হয়েছিলাম, আমরা পাইনি। এসব ইতিহাস তো জানতে হবে। হ্যাঁ, তো সেই বছর আমরা নট অনলি প্রতি এই এশিয়ান পেন্টস, সে বছর আমরা সবকিছু মোটামুটি আমরা ফাইনাল খেলেছিলাম। বাহ বাহ বাহ। এবং তার একটা মানে অবদান বলতে পারি, যারা পেন্টসের এর আগে যারা ছিল, যেই মানুষগুলোর দ্বারা পেন্টস আজকের ডেটে প্রচলিত, এই হীরক নন্দী বলুন বা কৌশিক দ্বারা বলুন বা যারা ছিলেন, সকলে মিলে সে বছর এসে দাঁড়িয়ে আমাদের পিঠ চাপড়েছিল। তখন একদম ছোট আমরা, বাবাদের সাথে দাঁড়িয়ে সব দেখছিলাম, শুনছিলাম, পরে ইতিহাসগুলো অনেক শুনেছি, জেনেছি। পিঠ চাপড়েছিল, বলেছিল এরকম কাজের জন্যেই তোমরা এই স্বীকৃতিটা পেলে। এই মানুষগুলো না থাকলে কিন্তু আজকে পল্যাণ সমিতি হতো না। মানে এই মানুষগুলোর অবদান কিন্তু আমরা কখনো ভুলতে পারবো না। এনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, সবসময় আমরা ঋণী হয়ে থাকবো। এই মানুষগুলো যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে হেল্প করে এসছে, তাদেরকে আমরা কোনোদিনও অস্বীকার কোনো কিছুতেই করতে পারবো না। আর্টের ঠাকুর ভালো লাগে না? ব্যক্তিগতভাবে না, মানে দুর্গাপুজোর সময়। আমি দুর্গাপুজোরই কথা বলছি। না, দুর্গাপুজোর সময় আমার মাকে দেখে ভক্তি ভরে আমি পুজোটা করব। মাকে দেখে আমার যাতে নান্দনিকতার একটা সৃষ্টি, ঠিক আছে, আমি থিমের কাজ করছি, থিমের সাথে সামঞ্জস্য রেখে আমার পুজোটা হচ্ছে। আমি একদম বলছি না সাবেকি ঠাকুর হোক, আমরাও সেটা করি না। তবে মানুষে এসে কিন্তু আমার প্রতিমার সামনে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করে যায়। মায়ের মুখ বিকৃত করা বা কনসেপ্টের সাথে একেবারে মিলিয়ে দিয়ে আমি আমার মাকে বদলে দিলাম, সেইভাবে আমি জিনিসটাকে করি, মানে আমরা পছন্দ করি না। আমার তোমার কাছে লাস্ট প্রশ্ন, এটা আমি তোমার কাছ থেকেই দর্শকদের, মানে যারা এই পুজো সংক্রান্ত রিলেটেড তারা ভালোবাসে, সেই ইনফরমেশন দিতে চাই। তুমি আমাকে জানাও যে কি অ্যাকচুয়ালি যারা এই ধরনের, মানে তোমার মতন কম বয়সী সংগঠক রয়েছে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা এই সাপোর্টগুলো পেলে হয়তো আরো বেশি ইমপ্রুভ হবে? তোমার তো জীবনে অনেক প্রবলেম রয়েছে, একটু যদি বলা হয়। বেসিক্যালি হচ্ছে ব্র্যান্ডিং এর সাপোর্টটা। কারণ আজকের ডেটে যে জায়গায় জিনিসপত্রের দাম চলে গেছে বা সবকিছুর যে মূল্যবৃদ্ধি যেভাবে হয়েছে, পয়সা যে পকেট দিয়ে বেশি দিন টানা সবার পক্ষেই খুব টাফ। যেসব ক্লাবে সিঙ্গেল হ্যান্ডেডলি পকেট দিয়ে টাকা দিয়ে তারা পুজো করছেন, এরকম বহু ক্লাব রয়েছে কলকাতা শহরে। আজ তাদের অবর্তমানে ক্লাবটার কি হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদের অবর্তমানে
আমি কোনো নেতা নেত্রীর কথা বলছি না, এরকম ও মানে বলছে পুজো রয়েছে, একদম তারা যদি না থাকে বাই রাইট রাইট তখন কি হবে? রাইট, মানে আচ্ছা, তাদের অবর্তমান ইন দ্য সেন্স তাদেরও তো বয়স হবে, সেটাই, তাদেরও সেটাই। তো কিছু না কিছু কোনোদিনও হবে, ঠাকুরের কৃপা, আমি চাই না সেটা হোক। ঠাকুর কৃপায় হয় ওগুলো? হ্যাঁ। যাই হোক, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে সেই জায়গা থেকে ঠিক। তো পুজো করতে গেলে একটা আউটসাইডের ইনভেস্টমেন্ট, আমি সেটা বলছি না যে সরকারকে এত টাকা দিতে হবেই হুম। বা সরকারের এই দপ্তর থেকে এত টাকা দিতে হবেই তাহলে পুজো হবে, ঠিক। তার কথা আমি বলছি না। 2010 সালে 11 সালের আগেও কিন্তু পুজো হয়ে এসছে, তখন কিন্তু ব্যাপারটা এতটা কর্পোরেটাইজেশন ছিল না, তখন বেশিরভাগটাই পকেটের পয়সা দিয়ে হতো, কারণ আমাদের 2005 সালে আমাদের পুজোর যা বাজেট ছিল, নাকতলারও পুজোর কিন্তু সেম বাজেট ছিল। আচ্ছা। 5 লাখ টাকা আমাদের 2005 সালে বাজেট ছিল। ওইটাও 5 লাখ টাকা ছিল? রাইট। সেই জায়গায় দাঁড়িয়ে মানে এবং আমি হাইলাইট করে লিখতে পারবো তো এটা? একদম মানে ওর মধ্যেই হ্যাঁ, মানে যাই হোক। আমাদের যা বাজেট ছিল ওরকমই বাজেট ছিল নাকতলার। মানে বলছো পার্থদা এসে পরে সে তো ভগবানই জানেন কোথা দিয়ে কি হয়েছে, যাই হোক। ঠিক। এই ব্র্যান্ডিং এর সাপোর্টটা যদি একটু আমাদের মতন ক্লাবগুলো হয়, মানে একটু জিনিসটা যাতে ভাগ বাটরা করে আসে, হ্যাঁ, হ্যাঁ। কোনো ক্লাব পেয়ে গেল 40 লাখ, কোনো ক্লাব পেয়ে গেল 4,000, এই গ্যাপটা যেন না হয়, এইটা একটুখানি আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কর্পোরেট এজেন্সি সকলের কাছে একটা অনুরোধ যে আপনারা বিভিন্নভাবে পুজো দেখুন, ঘুরুন। আমি বলছি না আমার আপনি যে টাকা একদম ভিআইপি রোডের জন্য দিচ্ছেন বা বাজেট করেছেন সেখানে আপনি ব্যানার্জিপাড়া রোডে আপনি সেম বাজেট করুন, আমি বলছি না। ওখানে যদি 10 টাকা দেন, এখানে অন্তত 2 টাকা আপনি অ্যাফোর্ড করুন, কারণ আমাদেরও মানে তো সিন্ডিকেট যে ব্যাপারটা রয়েছে সেইটা একটু বন্ধ হওয়াটা এটাই দরকার। বলতে চাইছো কি? রাইট। কিটা বলতে চাইছো? এই যে মানে মানে তোমার মুখ থেকে পার্টিকুলার আমি বলতে তো পারবো না। ঠিক পার্টিকুলার যে পুজোগুলো এত এত টাকা করে কোনো না কোনো ভাবে কিছু ভাবে প্রেসার ক্রিয়েট করিয়ে কর্পোরেটদের থেকে নিয়ে এসছে, এবং তাদের নো ডাউট তাদের পুজো বড়, কর্পোরেট তো এমনি এমনি ইনভেস্ট করবে না, তাদের পুজো বড়, তাদের ওখানে লাখ লাখ লোকের ঢল নামে। ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়েও তো একটা ফোনের মাধ্যমে অনেক কিছু হয়েছে, একদমই তাই। তো সেই জিনিসটা বন্ধ হলে আমার মনে হয় কলকাতার পুজো আরো বড় হবে, সারা বাংলার পুজো আরো বড় হবে। অনেক, অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আমি মানে লক্ষ্য রাখার চেষ্টা করব। 50 বছর যখন তোমার বয়স হবে, তখন পশ্চিম পটিয়ারির ঠিক 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 পল্লী ঠিক উন্নয়ন ঠিক সমিতির যে কি অবস্থা থাকে, ঠিক ঠিক। এটা দেখব। অনেক শুভেচ্ছা মন থেকে থাকবে। থ্যাংক ইউ, যাতে থ্যাংক তুমি ইউ, অনেক এগিয়ে নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ। এইভাবেই হঠাৎ করে তোমাকে কোটি করতে হবে না। আস্তে একদম স্টেপ বাই একদম স্টেপ। একদম। এই শুভেচ্ছা আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, পুরো রয়েছে। অনেক অনেক, অনেক ধন্যবাদ। ভালো থেকো। থ্যাংক ইউ দাদা।